ভালো লাগবে না, এখান থেকে শেখারও ব্যাপার আছে। একটা মানুষের জীবনে অনেকেই বলে বিদ্যা আগে না বুদ্ধি আগে। এই নিয়ে লড়াই কিন্তু মানুষের চলে যায় যে কোনটা সব থেকে ইম্পর্টেন্ট, মা সরস্বতী, বিদ্যা না বুদ্ধি, গণেশজি। এই লড়াই কিন্তু ক্রমাগত কিন্তু মানুষের জীবনে চলছে। তার অনেকগুলো ভালো রূপ আবার খারাপ রূপ আমরা দেখতে পারি। আমরা দেখেছি এমন অনেক ছেলেরা রয়েছেন যারা লেখাপড়া বেশি দূর করতে পারেননি, অসুবিধা, অবহেলা বা অর্থের অভাবের জন্য। সেই সব ছেলেরা হঠাৎ করে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে আজকে কেউ বিদেশে দুবাইতে গাড়ি চালাচ্ছে, 4টে গাড়ি করে ফেললো, টাকা পাঠাচ্ছে, এবং কেউ আবার নেভিতে চলে গেল, সেখান থেকে টেকনিক্যাল জাহাজ সারানো মেরামতি শিখে বেরিয়ে গেল। আবার কেউ একটা দারুণ ব্যবসা, প্রচুর টাকা করতে শুরু করলো। পেটে কিন্তু বেশি বিদ্যা নেই। আবার এটাও দেখা যায় একজন এমবিএ, বিবিএ, বিসিএ পড়া, পিএইচডি করা ভালো স্টুডেন্ট, যে লেখাপড়ার বই ছাড়া কিচ্ছু বোঝে না, সে হঠাৎ করে সব জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, সিলেক্ট হতে পারছে না। হতে পারে তার কনফিডেন্সের অভাব, হতে পারে তার কমিউনিকেশনের অভাব, বা হতে পারে তার বলার থ্রোয়িং এর অভাব, যার জন্য বড় বড় কোম্পানি থেকে ইন্টারভিউ নেওয়ার পর তাকে রিজেক্ট করে দিচ্ছে। কিছুতে ম্যাচিওর হচ্ছে না। তাহলে ভাবুন, একটা দাঁড়িপাল্লার একদিকে আছে বিদ্যা আর একদিকে আছে বুদ্ধি। তাহলে আপনার মনে হয় কোনটা বেটার, বিদ্যা আগে না বুদ্ধি আগে? বিদ্যা না থাকলে তো মানুষ বলে তুমি মূর্খ, জ্ঞান নেই, বোঝো না, টাকা হিসাব বোঝো না, কি করে ব্যবসা বাড়াতে হয় বোঝো না। আবার বুদ্ধি না থাকলে লোকটা অচল, একদম নিজের বুদ্ধি কাজে লাগায় না। ওকে আমি এইগুলো বাজার থেকে আনতে বললাম, ওর মধ্যে 3টে আনতে ভুলে গেল, আবার বাজার যাচ্ছে, একদম বুদ্ধি নেই মানুষটার মাথায়। এটাও তো আমরা বলি। তাহলে ঠিকটা কোনটা? তাহলে জীবনে কোনটাকে আপনি ব্যালেন্স করবেন? এই দোনামোনায় আছেন তো? শুনুন একটা গল্প বলি। একজন ভদ্রলোক, খুব বয়স্ক কৃষক বলতে পারি আমি। সেই কৃষক একদিন শুয়ে শুয়ে ভাবলো যে আমি যে এত ছোট থেকে পরিশ্রম করে, লড়াই করে এই জমিগুলোকে চাষ করে আজকে সুন্দর একটা বাড়ি করতে পেরেছি, এবং একজন কৃষকের কাছে এই চাষের জমিটাই তার মূল সম্পদ। কিন্তু এই চাষের জমি, বাড়ি, খামার, পোল্ট্রি ফার্ম বা গোশালা আমি কাকে দেব? আমার তো দুটো ছেলে, একটা বড় ছেলে, একটা ছোট ছেলে। কে পারবে সঠিকভাবে পরিচর্যা করে এই ব্যবসাটাকে বা এই যে রোজগারটাকে বাড়াতে, যাতে দুটো ভাইয়ের মধ্যে মিলও থাকে, অশান্তিও না হয়। আবার আমার করে যাওয়া, খেটে যাওয়া, রক্ত জল করা এই জমি যেন বেচে বা বেহাতে না হয়ে যায়। তখন উনি দুটো ছেলেকে ডাকলো, ডেকে বলল, তোমাদেরকে আমি দুজনকে 1 টাকা 1 টাকা করে 2 টাকা দিলাম। এই 1 টাকা নিয়ে তুমি বেরিয়ে যাও, পথে খোঁজ করতে থাকো যে এই ঘরটাতে এই 1 টাকার বিনিময়ে পুরো ভরাতে হবে। এমন জিনিস তুমি জোগাড় করে নিয়ে এসো যাতে এই ঘর পুরো ভরে যায়, প্রচন্ড ভরে যায়, এবং ঘরে থাকার বসার জায়গা না থাকে। এই ভাবনা, এই কথা বলে দুই ছেলেকে 1 টাকা 1 টাকা দুজনকে 2 টাকা দিল। দুজনে আনন্দের সাথে বেরিয়ে গেল। আর ভাবতে ভাবতে গেল কি আনা যায়, এই 1 টাকা দিয়ে এমন কি হবে যে ঘর ভর্তি হয়ে যাবে, ঘর ভর্তি হয়ে যাবে। দুজনে দুপ্রান্তে বেরিয়ে গেল। ভাবুন, সেখানে দেশের দিকে, সেখানে সন্ধে হওয়া হওয়া অবস্থায়, কারেন্ট নেই, অন্ধকার যেরকম থাকতো আগেকার দিনে, সেই সময় তো কারেন্ট, বিদ্যুৎ ব্যবহার ছিল না। তো বাবা ভাবলো সন্ধে হয়ে যাচ্ছে, তাহলে কি করণীয়, কি করা যায়? সেই সময় একজন ছেলে ঢুকলো, একটা গরুর গাড়ি নিয়ে আসছে। সেই গরুর গাড়ির আওয়াজ পেয়ে বাবা চৌকি থেকে নেমে দেখতে গেল যে গরুর গাড়ি নিয়ে আবার কে কি নিয়ে আসছে। দেখলো তার বড় ছেলে এই গরুর গাড়িতে করে গরুর গাড়ি ভর্তি খড় নিয়ে এসছে। 1 টাকায় গরুর গাড়ি ভর্তি খড় এনে একটা বেটা বাঞ্চগুলো, অর্থাৎ যেগুলো বাঁধা রয়েছে, ছুঁড়ছে আর ঘরটাকে আস্তে আস্তে ভর্তি করছে। বাবাকে বললে, নাও, আমি 1 টাকা দিয়ে খুঁজে খুঁজে বুদ্ধি করে তোমার জন্য এক গরুর গাড়ি খড় নিয়ে এসেছি, এই খড়ে তোমার পুরো ঘর ভরে গেল। বাবা দেখলো সবটা, অপেক্ষা করছে ছোট ছেলে আসার। অন্ধকার হচ্ছে, মুখ আধারে ঢেকে যাচ্ছে, দেখতে পাচ্ছে না। সেই সময় বাবা দেখলো ঘরের মধ্যে কেউ একটা আলোর কিরণ নিয়ে ঢুকছে। ছোট ছেলে, সে একটা মোমবাতি নিয়ে ঢুকছে। বললো, 1 টাকায় তো এত কিছু ঘর ভর্তি করা পাওয়া যায় না, আমি তোমার 1 টাকায় একটা মোমবাতি কিনে আলো দিয়ে গেলাম, যেখানে তুমি অন্ধকার থেকে
আলোতে যাবে, অন্ধকার থেকে পড়ে যাবার থেকে হোঁচট খাওয়ার থেকে বাঁচবে, এবং এই 1 টাকায় আলো তোমার পুরো ঘরকে কিন্তু ভরিয়ে দিল। ভাবুন তো, বুদ্ধি আর বিদ্যার মধ্যে কতটা ডিফারেন্স। খড় দিয়ে কি আর ঘর বাঁধা যাবে? খড় দিয়ে কি বুদ্ধি আসবে? তো 1 টাকাতে পুরো ঘরকে সে আলো করলো, আর বড় ভাই 1 টাকাতে খড় ভর্তি করলো। আপনার কি মনে হয় কারটা আগে বুদ্ধি, ছোট ভাই না বড় ভাই? এটাই হচ্ছে মানুষের আজকের দিনে লড়াই, যে পড়াশোনা কতদূর শেখাবো, কত অবধি পড়বে, নাকি হাতের কাছে দিয়ে দেবো, নাকি কোনো টেকনিক্যাল লাইনে দেবো, নাকি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে দেবো। এই যে কনসেপ্ট, এটা বুঝতে গেলে একজন সঠিক জ্যোতিষের হাত ধরতে হবে, যার মধ্যে বিদ্যা এবং বুদ্ধি দুটোই আছে। আসবো, দেখে নি ফার্স্ট কলার কে আছে। নমস্কার। নমস্কার স্যার। বলুন, কে বলছেন? আমি রানাঘাট থেকে অরূপ দাস বলছিলাম। আচ্ছা, জানবেন কার সম্বন্ধে? আমার বিষয়ে। নাম অরূপ দাস, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 21 অক্টোবর 1997। জন্ম সময়? জন্ম সময় দুপুর 2:40। জন্মস্থান কোথায়? জন্মস্থান রানাঘাটে। রানাঘাট। অনুষ্ঠান দেখেন না আজ প্রথম দেখছেন? না না, আপনার অনুষ্ঠান খুব দেখি, ফলো করি আপনার অনুষ্ঠান। এখনের গল্পটা কেমন লাগলো? বিদ্যার জোর বেশি না বুদ্ধির জোর বেশি? এটা জানতে হবে একদম। কারণ এখানে দেখুন, বুদ্ধিটাই কিন্তু তার শেষমেশ কাজে পড়লো। মানুষ যখন বিপদে পড়ে, ঝড়ে জলে পড়ে, বিদ্যা কিন্তু কাজ করে না। ঠান্ডা মাথার বুদ্ধি দিয়ে আপনাকে বেরিয়ে আসতে হবে সেই জায়গা থেকে, তাই কি না? এই গল্পটা কোথাও লজিক বলে মনে হলো? এরকম বিষয় নিয়ে আর কোনো জ্যোতিষ প্রোগ্রাম হয় দেখেছেন কখনো? সবাই তো শুরু থেকে শুধু আপনার গ্রহ খারাপ, গ্রহ খারাপ, গ্রহ খারাপ, আপনাকে পাগল করে দেয়। কিন্তু এই বিষয়গুলো যে বুঝিয়ে দেওয়া, বলে দেওয়া, প্রত্যেকটা প্রোগ্রামে একটা করে লজিক বিষয় থাকে, এটা অন্য জ্যোতিষ পড়া দেখতে পান? এটাই দরকার। মানুষ জ্যোতিষ মানে শুধু ভয় দেখানো নয়, জ্যোতিষ মানে হবে না আমার কাছেই আসতে হবে এটাও নয়, কিন্তু আপনাকে বুঝতে হবে জয়দা কি বোঝাচ্ছে বা কিভাবে আপনাকে গাইড করার চেষ্টা করছে। চলুন, আপনার জন্মবার মঙ্গলবার। আচ্ছা, এবার লিখে রাখুন আপনার ডিটেলস অনুযায়ী। আপনার জন্ম চার্ট অনুযায়ী যেটা বলবো, আপনার এখানে কুম্ভ লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র আদ্রা। এই আদ্রা নক্ষত্র যাদের যাদের চলছে, জাতক বা জাতিকা, তাদের আগামী 7.5 মাস কিন্তু বিশাল ট্রাভেলিং এ আছে। কিভাবে আছে? হঠাৎ করে রিলেশনশিপ ব্রেক হতে পারে, হঠাৎ করে আপনার কাছের মানুষরা দূরে যেতে পারে, হঠাৎ করে ভুলভাল জায়গায় টাকা পয়সা ইনভেস্ট বা নষ্ট হতে পারে, হঠাৎ করে মানসিক ডিপ্রেশন আসতে পারে, হঠাৎ করে হওয়া কাজ আটকাতে পারে। এবং যেহেতু লগ্নেতেও এখন আপনার 7.5 লাস্ট ফেজ চলছে, তাই আপনি মানসিক, শারীরিক, আর্থিক এবং সাংসারিক এই 4টে দিক থেকে আগামী 7.5 মাস দেয়ালে পিঠ থেকে যাবে। শত্রু সংখ্যা মারাত্মক বাড়বে। এবং জন্মচার্ট বলছে, যেহেতু আপনার লগ্নের সপ্তমে রাহু রয়েছে, এই জায়গাটাকে খুব বুঝে চলতে হবে। বিবাহিত জীবন শুভ নয়, এই দুটো প্রবলেম। এক হচ্ছে বিয়ে, যোগাযোগ, সম্বন্ধ, সম্পর্ক আসতেই দেবে না। যদি বিয়ে হয়ে যায় তাহলে হঠাৎ করে কোনো কিন্তু প্রবলেম, সমস্যা, সেপারেশন এগুলো আসতে পারে। একটু 7.5 মাস দাঁতে দাঁত দিয়ে চুপ করে বসতে হবে, রেগুলার হনুমান চালিসা পাঠ করতে হবে। এবং এই যে লগ্নের দ্বিতীয় শনি, বাংলার কার্তিক মাসে জন্ম, নিচস্থ রবি, রাহু সপ্তমে, আর বৃহস্পতি ড্যামেজ হয়ে গেছে, বৃহস্পতি পাওয়ারলেস হয়ে গেছে মকরে বসে, এগুলো কি প্রতিকার করেছেন? এখন চলছে শনির দশা। এই দশা ভাই তোমার 2023 সালের এপ্রিল মাস থেকে শুরু হয়েছে, টানা চলবে 2042 সালের এপ্রিল মাস পর্যন্ত। শনি তো কাউকে ছেড়ে কথা বলে না, তাই তুমি 2042-এ শনি ছাড়া অবধি বসে থাকবে? তাহলে এই জায়গাটাকে কোথাও যাও, গিয়ে ক্লিয়ার করো, তাই তুমি জীবনে একটা স্ট্যান্ডিং জায়গা পাবে। কিন্তু আগামী 7.5 মাসটা খুব বুঝে তোমায় চলতে হবে। খুব ভালো ব্যবসায়িক যোগ, কর্মজীবনও ভালো, কিন্তু এখন আপস এন্ড ডাউন চলতেই থাকবে। এবার তোমার প্রশ্ন বলো, তুমি আর কি জানতে চাও? জানতে স্যার, আমি একটা বিরিয়ানি ব্যবসা স্টার্ট করছি। হ্যাঁ, এটা কি আমাদের কিসের ব্যবসা? কিসের ব্যবসা? বিরিয়ানির দোকান। বিরিয়ানির দোকান।
প্রথম কথা, ফুড আইটেমস এর ব্যবসা তোমার জন্য ভালো, শুভ। শুধু বিরিয়ানির সাথে আরো কোনো আইটেমস তুমি পারলে আস্তে আস্তে করে রাখতেই পারো। কিন্তু আমি কি বললাম, আগামী 7.5 মাস দাঁতে দাঁত চিপে থাকতে হবে। একটা ছেলে ভবিষ্যৎ গড়ার জন্য একটা বড় হাঁড়ি কিনবে, দুটো কারিগর রাখবে, জিনিসপত্র তুলবে, বিরিয়ানি বানাবে, তবে লোক আসবে, কিনবে, তবে তোমার টাকাটা যাবে উঠে, তাই তো? তুমি তো আগে থেকে সবার থেকে টাকা নিয়ে তবে তো বিরিয়ানি বানাবে না। তাহলে তুমি ইনভেস্টটা করছো, তার আগে তোমার জন্মচারটার প্রতিকার করেছো? তাহলে এই প্রতিকার ছাড়া আমি তোমাকে পারমিশন দিতে পারবো না। তুমি যে সাবজেক্টটা ধরেছো বিরিয়ানি বা খাবারের দোকান, এটা চলবে, আমি না বলবো না। কিন্তু একজন ডুবুরিও যখন মহাসাগরে বা সমুদ্রে নামে, তখন ভালো সাঁতার জানা সত্ত্বেও সে কিন্তু ডুবুরির পোশাক আর মুখে অক্সিজেন মাস্কটাকে লাগিয়ে নামে। সেফটি অ্যান্ড সিকিউরিটি আগে। আমি একটা ব্যবসা করতে যাচ্ছি, সেই ব্যবসার দোকানের নামকরণ কি হবে, গ্লো সাইনের কালার কি হবে, দোকানের এন্ট্রান্সের কালার কি হবে, এগুলো একজন জ্যোতিষ তোমায় গাইড করতে পারে তোমার জন্মচাটের কালার থেরাপি অনুযায়ী। একটুখানি দেখবে বড়বাজার বা নন বেঙ্গলিরা এত ব্যবসায় পটু কেন? ওরা কিন্তু কেউ চাকরি করে না, কোনো নন বেঙ্গলি মারোয়ারি কিন্তু চাকরি না, সবাই ব্যবসা, এবং জেনারেশন ওয়াইজ জেনারেশন ব্যবসা, তাই তো? তার মেথড আছে। তারা একটা বড়বাজারের গদ্দি যেটাকে বলা হয়, গদ্দি নেওয়ার সময় আমাদেরকে ওখানে ভিজিট করায়, এবং সেটা একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে, যাতে কোন দিকে গদি, কোন দিকে লক্ষ্মী গণেশ থাকবে, কোন দিকে ক্যাশ বাক্স থাকবে, তার কালার কি হবে, এগুলো আপনারা স্কেচ করে দিই, তবেই সে একটার থেকে আরেকটা গদি, আরেকটা থেকে আরেকটা গদি নিতে পারছে। জীবনে অনেক বড় কিছু পেতে গেলে একটু লড়াই করতে হবে, পরিশ্রম করতে হবে, আর ভাগ্যটাকে সাথ দেওয়াতে হবে। দেখবে কিছু ব্লগার থাকে না, দুদিন লোক রাতারাতি ফেমাস করে দিল। আবার কিছু দোকান থেকে 100টা ব্লগার টাকা নেয়, টাকা নিয়ে ব্লগ করে, তারপরেও তোমার দোকান চলছে না। পারলে একটু কারোর সঙ্গে যোগাযোগ করো। অনেক বড় একটা সিদ্ধান্ত নিচ্ছ, প্রতিকার নিয়ে নামো। ঠিক আছে? ভালো থেকো। আমার কাজ আপনাকে সঠিক গাইডলাইন দিলাম। আপনার কাজ শোনা বা না শোনা। আমি এরকম অনেক বিরিয়ানি আছে, আমি নাম বলতে চাইছি না, তারা কোনো একটা সময় প্রতিকার নিয়ে আজকে তারা জল করছে। সেটা মধ্যমগ্রামেও হতে পারে, সেটা অশোকনগরেও হতে পারে, আমি নাম বলতে চাইছি না, কিন্তু তারা আজকে কিন্তু ঠিকঠাক। এবং মধ্যমগ্রাম, অশোকনগর যারা আছেন তারা সবসময় ফেমাস, দেখা যায় টিভিতে, এবং আপনারাও দেখেছেন, আপনারাও জানেন। তারা যখনই আসে আমার চেম্বারে 1 প্যাকেট করে বিরিয়ানি তো নিয়েই আসবে। বাট যদিও আমি খুব কম খাই, আমি খেতে পছন্দ করি না খুব একটা, তবুও নিয়ে আসে ভালোবাসা, যে আপনি আমার দোকানটা কাজে দাঁড় করিয়ে দিয়েছেন। সেটা হতে পারে মধ্যমগ্রাম, বা হতে পারে অশোকনগর, বা হতে পারে ব্যারাকপুর। আমি নাম কারোরই বলছি না, উচিত নয়, কিন্তু আজকে তারা দাঁড়িয়েছে, প্রতিষ্ঠা পেয়েছে, এবং সেটা কিন্তু দুদিনে পায়নি। লড়াইটা কিন্তু আমাকে তাদের সাথে করতে হয়েছে, এবং তারাও কিন্তু আমার সাথে সহযোদ্ধা ছিল। নমস্কার। হ্যাঁ বলো, কে বলছো? বল। আমি আমার সম্পর্কে জানতে চাই। বলবো তো, ডেট অফ বার্থ বলো, নাম বলো। 28 জুলাই 1996। তোমার কি কোনো নাম নেই? হ্যাঁ আছে। তা বলছো না কেন নামটা আগে? চুমকিদা। হ্যাঁ, চুমকিদা। চুমকিদা। ডেট অফ বার্থ বলো বোন। 28 জুলাই 1996। জন্ম সময় 12টা 45 দুপুর, কাটোয়া। এই চারটা তো বিশ্লেষণ করা হয়ে গেছে মা, এই চার্টের তো ক্যালকুলেশন আগে হয়ে গেছে। তোমার রবিবার জন্ম, এটা অঙ্ক হয়ে গেছে আগে। অঙ্ক হয়ে গেছে বলতে আমি তো আপনাকে কখনো জিজ্ঞেস করিনি। আমার কথা কেন? আমি তো আমার কথা বলিনি, তুমি তো আমার আগে দেখিয়েছো, তো ক্যালকুলেশন করা আছে তো। কিন্তু আমার যেটা আটকাছে সেটা তো পরের পার্ট। আগে যাকে ক্যালকুলেশন করিয়েছিলে তিনি কি আমার মতো এত ডিটেইলসে বলতে পারে? না। তুমি যেখানে দেখিয়েছো তাকে টাকা দিয়ে দেখিয়েছো, কিন্তু সেখান থেকে রেসপন্স কি তুমি পাওনি। তোমার মনে হলো জয়দার থেকে জানবো, কেন মনে হলো এমনটা? আরো তো অনেক জ্যোতিষীরা তো রয়েছে। ঠিকঠাক বলতে পারি, সেটা শুনে আনন্দ পাওয়ার কিছু নেই। যতক্ষণ না সমস্যাটাকে কোথাও গিয়ে কাটাবে, তোমার লাইফ কিন্তু ঠিকঠাক ভাবে চলবে না, এটা মাথায় রেখো। চলো, জন্মবার রবিবার,
লিখে রাখো, তোমার তুলা লগ্ন, ধনু রাশি, নক্ষত্র মূলা। আগে তুমি তোমার শোয়ার দিক ঠিক করো। তুমি ভুল দিকে মাথা দিয়ে ঘুমাচ্ছ, যার ফলে ভুলভাল স্বপ্ন আসা, হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়া, সব কাজ নষ্ট হয়ে যাওয়া এবং সংসার জীবনে ধস নামা। গলা অবধি ডুবে করলে নাম জীবনে পাচ্ছ না, পাচ্ছ? তাহলে কোন দিকে মাথা দিয়ে ঘুমাও বলো এবার? দক্ষিণ দিকে। কি আমি কি জানি? তুমি কি আমার আগে থেকে বলেছো? না, দক্ষিণ দিয়ে কি আছে জানো? কি? জমের দক্ষিণ দুয়ার। শোনোনি কোনোদিনও? জম দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, শুনেছি। বলে না মা ঠাকুমা তুই জমের দক্ষিণ দুয়ারে যা, বিরক্ত করিস না, বলে না? হ্যাঁ, হ্যাঁ। তো এই কনসেপ্টটা, তুমি ভুল দিকে মাথা দিয়ে ঘুমাও, এটা কি আমার জানার কথা? না, তোমার আগের জ্যোতিষী কি বলতে পেরেছিল? না, এরকম কিছু বলে। ইয়েস, তার মানে তার মধ্যে কোনো জ্ঞান নেই। একটা মানুষে শুধু রাশিচক্র তাকে ওঠায় নামায় না, তার খাওয়া, তার শোয়া, তার ঘরের কালার, বাস্তু, এগুলো তো ম্যাটার করে। তাহলে এখানে তোমার তুলা লগ্ন, ধনু রাশি, নক্ষত্র মূলা, জন্মচার বলছে তোমার উপরে জিন ক্রিয়া করা আছে, বান মারা আছে, যার ফলে তোমার থেকে সবাই কাছের মানুষ দূরে চলে যাবে, তোমার কেউ সহ্য করতে পারবে না, তোমার নামে কিছু মানুষ মিথ্যে বদনাম, মিথ্যে অপবাদ দেবে, যার ফলে তুমি এখন একদম একা হয়ে যাবে। বলা হয় অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। তোমার এখন এরকম অবস্থা। তোমার কিন্তু আর্টস নিয়ে পড়ার যোগ, তোমার গভর্নমেন্ট সার্ভিস চাকরি পাওয়ার যোগ, বাট সব তুমি নিজের পায়ে কুড়ুল মেরেছো। জোরে বলো হ্যাঁ কি না? কোথায় কি করলে? তুই টিভির সামনে বসে আর জয়দাকে মোবাইলে রিডায়াল মেরে মেরে ধরবো আর কথা বলবো। আজকে যতগুলো কথা বললাম ভুল বললাম না ঠিক বললাম? ঠিকই বলেছেন। কিন্তু আমার বিয়েটা? ওটা তো বাধা, ওটাও তো নেগেটিভ। কি বললাম তোমার কালা জাদু করা আছে বললাম না, বান মারা আছে বললাম, শুনতে পাওনি? হ্যাঁ, বললেন তো। তা বলার পর এগুলো কাটাও, কোথাও যাও। 30 বছর বয়স হতে চললো, কোনো 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 ভালো খবর নেই। হ্যাঁ, তো কেটে যায় সব। বারবার এমনও হতে পারে অনেকটা কথাবার্তা এগিয়ে যাবে, পছন্দ হয়ে যাবে, বাড়ি গিয়ে জানাচ্ছি বলে আর জানায় না। হ্যাঁ, ওরকমই হয়। নয় ওদের তরফ থেকে হয় না, নয় আমাদের তরফ থেকে হয় না, তাই এরকম তুমি হয়। বাড়িতে বসে বসে গালে হাত দিয়ে অনুষ্ঠানগুলো দেখো, আর একদিন করে বাড়ুক তোমার বয়স, আর একটা সময় তোমার বয়স হয়ে যাবে, আর বিয়ে করতে হবে না। আবার এমন পাত্র পাবে কারোর দাঁত ভাঙা, কারোর নাক বেঁকা। এটা চাই জীবন? না ভালো জ্যোতিষকে দেখিয়ে প্রতিকার করে ভালো পরিবার চাই, ভালো স্বামী চাই, ভালোবাসার মানুষ চাই, ভালো মনের মানুষ চাই? কোনটা চাই তোমার? ভালো ভালো মানুষটা একদম। দেখতে চান। তা সেটা কি বোন বাড়ি বসে বসে হবে? হবে না তো। তাহলে তোমার যদি কোথাও যাওয়ার থাকে, তুমি কি বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরবে, না বাস স্ট্যান্ড তোমার বাড়িতে আসবে? এটা মাথায় রাখো। রাস্তা থেকেই বাস ধরবো। একদম সেই ভাবনা নিয়ে, যাকে ভাল লাগে তোমার জ্যোতিষী হিসাবে ভালো বলতে পারে বা আমার সমস্যাটা ধরতে পেরেছে, তার কাছে যাও। পয়সাকে আগলে রাখলে জীবনে মানুষ ভালো থাকতে পারে না, এটুকু মাথায় রাখবে। আমরা এসছিও খালি হাতে, যাবো খালি হাতে, কিন্তু যে কদিন বাঁচবো ভালোভাবে তো বাঁচবো, তাই না? কিছু মানুষ দেখবে বোন একদম 7 সকালে ব্যাগ নিয়ে বাজারে যায়, এদেরকে বলা হয় জমিদার। এরা ভালো সবজি নেবে, ভালো মাছ নেবে, এটা ওদের হ্যাবিটস। হয়তো চাকরি চলে গেছে, রিটায়ারমেন্ট হয়ে গেছে, তবুও এটা স্বভাব, ভালো স্বভাব। আবার কিছু প্রকৃতির মানুষ থাকে বাজারের লাস্ট প্রান্তে যায়, 12:30টা 1টা, কি না এতগুলো পটল 10 টাকা দিচ্ছে নিয়ে যাও, তার ফাটা দাগা। এটা হচ্ছে মানুষের ক্যারেক্টার, দেখো না বাজারে গিয়ে। অর্থাৎ এটা তৈরি হবে না। ভালো থাকো, ভালো প্রতিকার করো, ভালো ঘরে বিয়ে হবে, ভালো মনের মতো মানুষ হবে, এবং তোমার ভালো হবার পর তোমায় দেখে 5 জন জিজ্ঞেস করবে তুমি কোথায় দেখিয়ে বিয়েটা ভালো সম্বন্ধ করলে, তখন তোমাদের মুখে একটাই নাম, জয় পরাশর। কোন জায়গা থেকে ফোন করছো? আমি হ্যাঁ, বর্ধমান থেকে। বর্ধমান। তো আমি যাচ্ছি, কবে বলো তো? তবে দেখো তলায় লেখা আছে, টিভিটাও দেখো। হ্যাঁ, দেখি। এখন তো মিউট করে দিয়েছি। তাতে কি আছে, লেখা তো আর মিউট হয় না, সাউন্ড মিউট হয়, লেখা তো মিউট হয় না। হ্যাঁ, লেখা মিউট হয় না। এই দেখো লেখা আছে, ক তারিখ? ফোন করছি দেখি। 9 তারিখ।
9th জুন বর্ধমান। যদি মনে হয় আসবে, না হলে আসতে হবে। ভালো থেকো। মনে রাখবেন, ভগবান আপনার দুয়ারে গিয়ে একবার করা নাড়বে, একবার, ওয়ান টাইম। যদি আপনি বুঝে তার ইশারা, তার একটা আপনাকে তোলার ক্ষমতা, দরজাটা খুলে দেন, প্রতিকার হাতে পড়েন, তাহলে আপনি উঠতে শুরু করবেন। আর যদি আপনি শুনেও খোলেন না, তাহলে আপনার ঘরের পাশের ঘরে উনি চলে যাবেন তার ভাগ্য রিপেয়ার করতে। তাই যারা মনে করবেন আসবেন, নাম লেখাবেন। যারা মনে করবেন না, আমাদের হ্যাবিটসই হচ্ছে শুনবো, আজকে দাদার কাছে শুনবো, কালকে আর একজনের কাছে শুনবো, আর একজনের কাছে শুনবো, ভাববেন তারা জীবনে তো চেম্বারে আসবেই না, আর তাদের ভালো কোনোদিন হবে না। তারা এভাবেই নিজেদের সময়, নিজেদের বয়স, ভবিষ্যৎ নষ্ট করছে। নমস্কার। নমস্কার। বলুন। আমি আমার নিজের সম্বন্ধে একটু জানতে নাম বলুন। সঞ্চিতা দাস। ডেট অফ বার্থ আপনি তো এক্ষুনি করলেন আগের একটা প্রোগ্রামে ফোন। 8/9। আপনি তো একটু আগে প্রোগ্রামে ফোন করলেন একটা অন্য আগে। 8/9। আপনি তো আর একটা প্রোগ্রামে ফোন করলেন আপনার মেয়ের জন্য। হ্যালো। সব মানুষ শুনতে পায়, তবু একটা এই কথা হয়েছে, আর একটা অন্য জায়গাতে কথা হয়েছে। যাই হোক, মানুষকে বুঝতে হবে, শুধু বাড়ি বসে থাকলে হবে না, আপনাকে কোথাও যেতে হবে, ভালো থাকতে হবে। আজকে ডাক্তাররা আপনার বাড়িতে আসবে না, আপনাকে তার কাছে ফোন করতে হবে। ডাক্তারবাবু আপনি বসছেন, কটা থেকে কটা, কবে আমি যাব, এটা হচ্ছে নিয়ম। আপনি বাড়ি বসে বসে ডাক্তারবাবুকে ফোন করবেন, ডাক্তারবাবু দেখুন তো পিঠটা কেন ব্যথা করছে, ডাক্তারবাবু জানতে চাই পেটটা কেন ব্যথা করছে, এটা কোনো লজিক নয়। আপনার সমস্যা, যদি মনে হয় ভালো থাকতে হবে আসুন, আর যদি মনে হয় যাব না কোথাও, তাহলে সেই জ্যোতিষকে বিরক্ত করবেন না। কিছু মানুষের অভ্যাস থাকে তাকে বিরক্ত করা। আমার 2টি নাম্বার দেয়া থাকে বুকিং এর জন্য, বাট যখন কোনো নর্মাল প্রোগ্রাম চলে, আমি লাইভ করি না, রেকর্ডিং প্রোগ্রাম চলে, মানুষ এতটাই মানে বোঝার ক্ষমতা কম, মানুষ এতটাই অবিচল, এতটাই অশান্ত, এতটাই ধৈর্যহীন যে 100 বার ফোন করে ভাগ্য জানতে চাই, ভাগ্য জানতে চাই। আবার আজকে সকালে একদিন ফোন করে আমাকে হঠাৎ করে বলছে যে এটা তো ওনার বুকিং নাম্বার, প্রোগ্রামটা হয়ে গেল, আমি দেহ বিষয় জানতে চাই আমাদের সবার। মানে আমি হাসবো না, আমি ফোনটা কাটবো, না তার সাথে বাজে ব্যবহার করব, করি না যদিও বা কারোর সাথে, না কি করব। ফোনটা নাম্বারটা মানেই আমরা দেহ কেমন, আপনার পেট কেমন, আপনার মুখ কেমন, এটা জানার জন্য নয়। নাম্বারটা দেয়া মানে আপনাকে নাম লিখিয়ে বুকিং করে চেম্বারে আসার জন্য। আবার অনেকে এটা বলে নাম্বার তাহলে দিয়েছেন কেন, কথাটা কাকে বলছেন? যেই মানুষটা আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করছে, যার রাওয়া খাওয়া নাওয়া সব ত্যাগ করছে এবং শুধুমাত্র 6 দিন আপনাদের জন্যই লড়াই করে বেড়াচ্ছে, তারপরে বোঝেন না, কিছু দেখেন না, শুধু নাম্বারটাই চোখে পড়ে, আর কোথায় চেম্বার সেটাও চোখে পড়ে না, এই কর্নারে লাইভ লেখা কি লেখা নেই সেটাও চোখে পড়ে না, তার আবার মেজাজ আমাকে ফোন করে বলে যে নাম্বারটা দিয়েছেন কেন। আচ্ছা বলুন তো, নাম্বার তো সবাই দেয়, একটা নাম্বার মানুষ তার যোগাযোগের জন্য সবাই দেয়, আপনি কাউকে নাম্বার দেন যোগাযোগের জন্য, তা আমি নাম্বারটা দেব না? আমি নাম্বারটা দিয়েছি মানে আমি অপরাধ করে ফেলেছি? তাতে এমন বাজে বাজে ভাষায় কথা বলে যে আপনার মনে হবে যে ফোনগুলো সত্যি আর ধরতে ইচ্ছা করে না। মানুষ মানুষের সঙ্গে বিষ এইভাবে তৈরি করে। কিছু এমন আগাছা আছে যারা ভালো মানুষদের সাথে কথা বলতে দিতে পারে না। যে আপনার সাথে এরকম খারাপ কথা আর্গুমেন্ট তৈরি হয়, পরের কলারটা তো ভালো কিন্তু আমি তাকে নিতে পারলাম না, তাহলে আপনি আমার মাইন্ডটাকে ডিস্টার্ব করে দিলেন। এরা না তো কোথাও যাবে, না কাউকে দেখাবে, কিন্তু বাড়ি বসে বসে অনেক ঝগড়া করবে। কেন? ওই তো সবাই কথা বলছে, আরে কথা বলছে, আগের প্রোগ্রামটা হলে তো ক্যাসেট চললে সেটাই তো বাজবে, লাইভ তো কোথাও লেখা নেই। আমি তো বারবার ধরি লাইভ লেখা আছে, আবার প্রশ্ন করে লাইভ নেই তো কি আছে, কথা তো বলছেন। মানে বোঝার ক্ষমতা নেই, কথা বলার জায়গা আছে, মানুষকে মুখ করার জায়গা আছে, মানুষকে খারাপ কথা বলার জায়গা আছে, কিন্তু এটা বুদ্ধি নেই তলায় চেম্বার অ্যাড্রেসটাও দেয়া রয়েছে। এটাও তো বলা আছে অনলাইন কনসালটেন্সি নাম্বার। অনলাইন কনসালটেন্সি মানে অবশ্যই চার্জেবল হয়। আপনারা অনলাইনে প্রোডাক্ট কেনেন না, অনলাইনে কথা বলেন না, সেটা হচ্ছে চার্জেবল। বিনা পয়সায় না মানুষ সুবিধা সুযোগ
একটা পেতে পেতে অভ্যাস খারাপ হয়ে গেছে, যেখানে অর্থ দিয়ে কোনো কিছু করতে চায় না। আমাদের এই রাজ্যে আগামী দিনে যদি আপনার বোঝার ক্ষমতা না থাকে, বুদ্ধি না থাকে, ভাবনা না থাকে, তাহলে আপনি কোনো জায়গা থেকেই সাকসেস পাবেন না। আপনি কেন 5টা জায়গায় ঠকেছেন জানেন? আপনার দোষে ঠকেছেন। এক হচ্ছে আপনার বোঝার অভাব, বুদ্ধির অভাব, ভাবনার অভাব, এবং আগামী দিন আপনি কোথায় যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন, এটা অঙ্কের অভাব। তাই যারা যারা মনে করছেন আসবেন চেম্বারে, প্লিজ রিকোয়েস্ট করছি তারাই বুকিং করবেন নাম্বারে কল করে। আর শুধুই বাড়ি বসে বসে জানতে চাই, বাড়ি বসে কথা বলতে চাই, একটু জানি তারপর যাব, একটু জানি। এমনও হয়েছে শনিবার দিন শিয়ালদা নাকি নাম লিখিয়েছে, শুক্রবারই ফোন করেছে মোবাইল নাম্বারে, যখন আমি জানতে চাই না যে বুকিং নাম্বার। আমি তো কালকে যাবোই শনিবার, তবুও জানতে চাই, মানে কেন? যদি জানতেই চান শনিবার চেম্বার আসলে কি আমি আপনাকে বলবো না? বরঞ্চ বেশিই বলবো। তাহলে আগে জেনে আপনি কি করবেন? যদি মনে হয় জয়দাকে আমার প্রয়োজন, ভালো থাকতে হবে, সমস্যা থেকে বেরাতে হবে, সবাই যেমন ফোনে বলে ভালো আছি, গিয়েছিলাম, আমিও জয়দাকে আনন্দের সাথে বলতে চাই, তার জন্য চেম্বারে আসতে হবে। বাড়ি বসে বসে প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না, বা আমাদের স্টাফদের ডিস্টার্ব করবেন না। লাইভ যখন অনুষ্ঠান হবে, এখানে লাইভ লেখা থাকবে, যেমন এখন লেখা রয়েছে লাইভ, কিন্তু আমি যখন লাইভ করি না তখন লাইভ লেখা থাকে না, ক্যাসেটটা বাজে। যদি আপনি 1980 সালে কোনো অমিতাভ বচ্চনের মানে বই দেখেন, সেই বইটাতে কোনো চ্যানেলে আবার চালানো হয়, তার মানে কি অমিতাভ বচ্চন আবার বইটা করছে? এটা বুঝুন, সেই বইটার ফিল্মের ক্যাসেটটা চালানো হচ্ছে। এইটুকু বুদ্ধি রাখুন, এটুকু ভালো সম্পর্ক রাখুন। আর তো মানুষ চোখ বন্ধ করলেই কে নিন্দে করলো, কে কথা বললো, কিছু এসে যায় না। ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে। আজ এখানে শেষ করলাম। প্রয়োজন পড়লে অবশ্যই আসবেন, বুকিং করবেন, নাম লিখিয়ে আসবেন, কত ফিস, কোথায় বসি, কিভাবে আসবেন, সব বলবে এই দুটি বুকিং নাম্বার। আজ আসি, নমস্কার। চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত